নমস্কার, আমার নাম অয়ন দাস। বলাকা নাট্যগোষ্ঠীর নাটকের দায়িত্বে আমি রয়েছি। প্রথমেই আমি বলাকার যিনি কর্ণধার শ্রীমতী রত্না ঘোষ, রত্নাদিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আমাকে বলাকা নাট্যগোষ্ঠীর আহ, নাটকগুলো করবার জন্য উনি দায়িত্ব দিয়েছেন। এবং আরো যে কারণে রত্নাদিকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে রত্নাদি একটা দুর্দান্ত টিমের সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছেন, কিছু অসাধারণ মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় করিয়ে দিয়েছেন। আহ, আমরা ইতিমধ্যে 3টি নাটক করেছি। এই যে নাটকটি, এটি একটি প্রহসন, বাংলা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রহসনগুলির মধ্যে একটি। মাইকেল মধুসূদন দত্ত রচিত বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এর আগে এই টিমটাকে নিয়েই আমি করেছিলাম আমার নিজের লেখা একটি নাটক, চেনা ভয় অচেনা আপোষ। সেই একই টিম নিয়ে একদম অন্য একটা নাটক, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এটা 1860 খ্রিস্টাব্দে লেখা, কিন্তু আজও প্রাসঙ্গিক। সেই কারণেই এই নাটকটিকে আমি সিলেক্ট করেছি। এই নাটকের সেই লর্ড কর্নওয়ালিসের আমলের যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং তার ফলে যে উদ্ভূত জমিদার শ্রেণী, সেই জমিদার শ্রেণীর যে শোষণ, সেই শোষণকে দেখানো হয়েছে। যে নির্মম শোষণ সে সময় হতো দরিদ্র কৃষকদের উপর। এবং একটা অদ্ভুত স্যাটায়ার রয়েছে যে হিন্দু ধর্ম, তৎকালীন সমাজ, এগুলোর উপর একটা অদ্ভুত একটা স্যাটায়ার রয়েছে, যেটা আমাকে ভীষণ রকম ভাবে টাচ করেছিল। আমরা 2024 সালে 2025 সালে যে ভাষায় কথা বলছি এই মুহূর্তে, এই ভাষায় তো কথা নয় সেই প্রহসনের, সেই নাটকের। এখানে যশোরের যে সাগরদিঘি গ্রাম, যেখানে মাইকেল থাকতেন, মাইকেলের যেখানে আদি বাড়ি, তার যে ভাষা, সেই ভাষাটাকে এখানে অ্যাডাপ্ট করতে হয়েছে। এবং সেটা খুব সহজ কাজ ছিল না, অত্যন্ত কঠিন কাজ ছিল সেটা। কিন্তু আমি যে টিমটাকে পেয়েছিলাম, সুজিত, উত্তম, মিঠুনদা, কাকলি, উর্মি, সম্পাদি, মৌ, এই যে দুর্দান্ত টিমটা আমি পেয়েছিলাম, এরা এত বাধ্য, এরা এত সিরিয়াস, এত ডিভোটেড, এত ডেডিকেটেড, যে একমাত্র উর্মির মঞ্চ নাটকের অভিজ্ঞতা রয়েছে। আর তাছাড়া তো কারোরই সেইভাবে তো মঞ্চ নাটকের অভিজ্ঞতা তো সেভাবে নেই। এবং উর্মিও যে খুব নিয়মিত মঞ্চ নাটক করেন তাও তো নয়। আমি মঞ্চ নাটক করি হয়তো সামান্য, কিন্তু এই যে দীর্ঘ যেটা রোজকার নাটকের মধ্যে থাকা, এটা তো সেই অর্থে এই টিমের কারোর মধ্যেই নেই। কিন্তু যেটা ছিল এই টিমটার মধ্যে, প্রত্যেকের মধ্যে, সম্পাদি, মৌ, কাকলি, উর্মি, মিঠুনদা, সুজিত, উত্তম, এদের প্রত্যেকের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াসনেস, সেটা হচ্ছে ডেডিকেশন, সেটা এক নিরলস প্রচেষ্টা, ডিসিপ্লিন। এবং আহ, এই জিনিসগুলো থাকবার জন্য ওরা কিন্তু ওদের নিজেদের যে দুর্বলতাগুলো, নিজেদের যে খামতিগুলো, সেগুলো কিন্তু খুব সহজেই ওরা ওভারকাম করতে পেরেছে, অতিক্রম করতে পেরেছে। আমরা অনলাইন রিহার্সাল দিয়েছি বেশিরভাগ সময়। অফলাইন রিহার্সাল হয়েছে কিছু, সেটা সুজিতের বাড়িতে হয়েছে, কাকুলির বাড়িতে হয়েছে। এইভাবেই রিহার্সাল দিতে দিতে আমরা এগিয়ে গেছি। এবং প্রত্যেকেই প্রথমে যেভাবে শুরু করেছিল, একদম শেষে এসে কিন্তু নিজেকে ছাপিয়ে বহু বহু উন্নত অভিনয়ে নিজেকে নিয়ে গেছে। আমার নিজেরও আমি চেষ্টা করেছি যে ওদেরকে এনহ্যান্স করবার, এবং নিজের অভিনয়কে, আমিও এই নাটকের একটি চরিত্র, আমি আমার নিজের অভিনয়টাকেও আরো আরো কি করে সমৃদ্ধ করা যায়, আরো উন্নত করা যায়, সেই চেষ্টা আমরা করেছি।
এবং এই নিরলস প্রচেষ্টার ফলেই আজকের কিন্তু এই বুড়ো শালিকের ঘাড়ে রোঁ আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। নাটক করতে গিয়ে আমাদের প্রচুর আড্ডা হয়েছে, আমাদের লেগ পুলিং হয়েছে, আমরা একে অপরের পিছনে লেগেছি, মজা করেছি, যেগুলো ভীষণ ভীষণ রকমভাবে এনজয়েবল। এবং এই টিমটাকে নিয়ে আমার ভবিষ্যতে আরো 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 কাজ আমার করার ইচ্ছে রয়েছে। ধন্যবাদ। নমস্কার, আমি কাকলি সাহা। এই বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটকটি আমরা আগে থেকেই জানি। এই নাটকটির ভাষাটা একটু অন্যরকম, মানে আমরা যারা কলকাতার ভাষায় কথা বলি তাদের জন্য এই ভাষাটা রপ্ত করা বেশ কঠিন। আর বিশেষ করে এই নাটকটা যখন অয়ন, মানে আমাদের ডাইরেক্টর অয়ন ঠিক করলো যে মঞ্চস্থ করবে, তখন আমাকে যে চরিত্রটা দিল সেটা সত্যি, নাটকের যে নায়িকা মানে ফতে, তার বয়স হচ্ছে 18 থেকে 20, সেই ক্যারেক্টারটায় নিজেকে নিয়ে গিয়ে বসানোটা বেশ টাফ ছিল। তবে টাফ কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে অয়ন। কি করে চরিত্রটায় ঢুকতে হবে, কি করে ওই 18 বছর বয়সে ফিরে যেতে হবে, বা গলাটা ঠিক কিভাবে করতে হবে, তার জন্য মাঝে মাঝে ফোন করে খুব সাহায্য করেছে। সেটা অনেক সময় সবার সামনে যখন আমরা রিহার্সাল করেছি তখন বলেছে, আবার কখনো আমাকে পার্সোনালিও ফোন করে বলেছে যে ঠিক এই চরিত্রটা করতে গেলে কি কি করা দরকার। তো আলটিমেটলি আমি সেই চরিত্রটা করেছি এবং আমার ডাইরেক্টরেরও খুব ভালো লেগেছে। আশা করি যারা শুনবেন নাটকটা তাদেরও সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে অয়ন করতে খুব 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 ধন্যবাদ। এরকম একজন ডাইরেক্টরের সাথে কাজ করতে পারাটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। নমস্কার, আমি মিঠুন মিত্র। আমি কিছুদিন আগে, কিছু মাস আগে বললে বেটার হবে, একটা অনুষ্ঠানে বলাকার অয়নবাবুর ডাইরেকশনে একটা নাটক আমি দেখি। সেই নাটক দেখার পর থেকেই আমার মনে হয়েছিল ওনার সাথে কাজ করার একটা ইচ্ছা ছিল, এবং সেটা আমার বন্ধু ছোটবেলাকার সম্পাকে প্রকাশ করি এবং সুজিতকেও বলেছিলাম। পরবর্তীকালে এই নাটকে আমাকে একটি চরিত্র দেওয়া হয়। করতে এসে অবশ্যই ছোট থেকে একটা নাটক করতাম যখন, অনভ্যাসের ফল ভুলে গেছিলাম সমস্ত কিছু। তবে বিভিন্ন জায়গায় আটকাচ্ছিলাম। সব থেকে বড় যে সমস্যা হচ্ছিল, আমরা কলকাতার লোক, পূর্ববঙ্গীয় ভাষা আমাদের ব্যবহার করতে হচ্ছিল। সেই জায়গাটায় বারবার আমাদের হোঁচট খেতে হচ্ছিল। অসাধারণভাবে আমাদের যিনি নির্দেশক অয়নবাবু অত্যন্ত পারদর্শিকতার সঙ্গে আমাদের দিয়ে ওই কাজটা করিয়েছেন। দীর্ঘ 2 মাসের ওপরে আমাদের এই প্রচেষ্টা। আজকে আমরা কিছুটা রেকর্ডিং করা হলো, একটা পার্ট হয়ে গেছে রেকর্ডিং করা। আজকে আমাদের ডাইরেক্টর প্রথম আমাদের দিকে আঙুল তুলে বললেন ভালো হয়েছেন। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। চেষ্টা করেছি, আজকে তার বহুবার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের নিজেকে রেকটিফাই করেছি, ভেবেছি কিভাবে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হবে, উনি ভাবিয়েছেন। সেই ভাবনাগুলো আত্মস্থ করার পরে আজকে তার উপস্থাপনা করলাম, এবং সব থেকে বড় প্রাপ্তি হলেন ডাইরেক্টর আমাদের দিকে আঙুল তুলে বলেছেন খুব ভালো হয়েছে। এটাই প্রাপ্তি। নমস্কার। নমস্কার, আমি মঙ্কর। অয়নদার সাথে পরিচয় খুব অল্প দিনের। তো যথারীতি দাদার পরিচালনায় একটি নাটক আমি করেছি। এটা আমাদের দ্বিতীয় নাটক। নাটকে গান, আমি একটু গান টান করি, তো নাটকের মধ্যে গান এটা একটা প্রথম অভিজ্ঞতা। দাদার জন্যই এটা মানে এই অভিজ্ঞতাটা হলো।
তো যাই হোক, রেকর্ডিং সম্পর্কে কোনো রকম কোনো ধারণা ছিল না। অয়নদার জন্য আজকে এই এই অভিজ্ঞতাটুকুও আমার হলো। আমি একটা ছোট্ট গান করলাম এখানে, যথারীতি আপনারা শুনবেন কিরকম কি হলো। এই হচ্ছে, আর কিছু বলার নেই। নমস্কার। নমস্কার, আমি সুজিত কর। আমার সাথে অয়নের পরিচয় বহু বছর আগেই, যখন প্রথম দিকে বলাকার জন্মলগ্ন আর কি, তখন একবার অয়ন আমাদের এই বলাকার এতে অ্যাডমিন হিসাবে যুক্ত হয়েছিল। তারপরে কাজের চাপেও দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু লেখালেখির জগতের মানুষ তো, এবং নাটক করতো এটাও জানতাম। তো হঠাৎ করে গত বছর যখন প্রথম সিদ্ধান্ত হয় যে বলাকার নাট্যগোষ্ঠী একটা শুরু করা হবে এবং তাতে দু একটা নাটক করা হবে, তখন প্রথম এই অয়নের হাত ধরে বহু বছর পরে, কলেজ লাইফের পরে আবার নতুন করে এরকম নাটক করা শুরু করি আর কি। তা প্রথম নাটকটায় আমাদের অনেক অসুবিধা হয়েছিল, তাতে ভুল শুধরে দিয়ে অভিভাবকের মতো করে যেভাবে যেখানে ধরা যায় সেই জায়গাগুলোতে তৈরি করে দিয়েছিল। প্রথম দিকে অনেক ভুল ত্রুটির মধ্যেও আমরা সেটাকে উতরাতে পেরেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে হোক রেকর্ডিং অবধি এসে পৌঁছায়নি। তারপর এখন যখন আমরা বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটা করব বলে মনস্থর করলাম, এবং অয়ন যখন বলল যে মাইকেল মধুসূদন দত্তের 200 বছরের জন্মদিন উপলক্ষে এই নাটকটা আমরা করব, তখন এই নাটকের প্রধান অসুবিধা যেটা ছিল সেটা হচ্ছে ভাষাটা। কারণ সেই সময়কার ভাষা আর আমরা বর্তমান প্রজন্মের মানুষেরা যে ভাষায় কথা বলি তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এবং ভাষার সাথে সাথে উচ্চারণের যে রীতি সেটাও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেক চেষ্টা করেছি, তবু ভুলভ্রান্তি থেকে গেছে, কিন্তু প্রতিটা মুহূর্তেই আমাদের পাশে থেকে কোনো রকম মাথা গরম না করে কিভাবে আরো সুন্দরভাবে বা বেটার করে দেওয়া যায় সেটা প্রতিনিয়ত আমাদের বুঝিয়েছে, এবং সেই উপলক্ষে আমরা আজকে এখানে রেকর্ডিংটা করতে পেরেছি। জানি না আমাদের কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তবু একটা জায়গায় আমরা দাঁড় করাতে পেরেছি। অয়নের পরিচালনায় যতটা যে বলেছিল তার যদি আমরা 25 ভাগ করতে পারি তাহলে ওটা বিরাট জায়গায় পৌঁছে যেত। আমাদের মনে হয় না আমরা 25 ভাগ থেকে 50 ভাগে উঠতে পেরেছি। 100% বলবোই না, কারণ এটা আমাদের দিশাতে হবে। অয়ন যে ভালো বলেছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নমস্কার। নমস্কার, আমি শম্পা বিশ্বাস। বলাকা নাট্যগোষ্ঠী যখন তৈরি হলো, মানে অনলাইন নাট্যগোষ্ঠী, সেখানে আমি প্রথম যুক্ত হলাম। তো আমাকে প্রথমবার ডেকে পাঠানো হলো, আমি গেলাম সেখানে। প্রথম আমি অয়নকে সামনাসামনি দেখলাম, দেখে মনে হলো যে খুবই রাগী একটা ডিরেক্টর হবে হয়তো, এরকম। তো আমাকে একটা প্রথম নাটকে, মানে শ্রুতি নাটকে আমাকে পাঠ দেওয়া হলো। আমি সেটা একদিন করলাম, করে দেখলাম যে আমি এর আগে নাটক সম্বন্ধে কিছুই জানতাম না, মানে নাটক কিভাবে হয়, মানে শ্রুতি নাটক কিভাবে হয় না হয় কিছুই জানতাম না। প্রথম দিন করার পর আমি দ্বিতীয় দিন থেকে কেবলই বলতে থাকলাম যে আমি পারবো না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, অন্য কাউকে নাও। ও তখন সেই, মানে কি বলবো, অভিভাবকের মতো আমাকে বলল যে না, তুমি পারবে, আমি আছি তোমার জন্য। ব্যাস, সেই থেকে আমি শুরু করলাম সেই শ্রুতি নাটক, এবং এইটা আছে বুড়ো শালিকের ঘাড়েরও হচ্ছে দ্বিতীয়তম। তো ওইটা তো ঠিকঠাক, মানে একদম স্টেজ শোটা দারুণ হয়েছিল, এবং আমি সবাই ভালো পারফর্ম করেছিল, এবং আমার প্রথম নাটক হিসেবে আমি যথেষ্ট ভালোই করেছিলাম। এইবার দ্বিতীয় নাটকে এসে আমার যদিও একটু ছোট রোল, তাও ঠিক আছে, যে ও যে, মানে অয়ন যে আমাকে নিয়েছে, এটাই ওর মহানুভবতা। কেননা আমার মানে এই পূর্ববঙ্গীয় কথাগুলো যে আমাকে আছে থেকে আসে, মানে আসে করতে, মানে কতদিন যে ওর সময় লেগেছে
সেটা মানে ও পুরো অয়ন পুরো অভিভাবকের মতো মানে আমাকে তৈরি করেছে সেই প্রথম নাটক থেকেই। এবং তার জন্য ও আমাকে বলে খুব স্নেহ ভালোবাসা এগুলো দিয়েই আমাকে তৈরি করেছে। মানে আমি একদম সেই মানে তৃণমূল স্তর থেকে উঠে এসছি আর কি, মানে কিছুই জানতাম না। তো সেই জন্য আমি অয়নকে আমি, ও যেহেতু আমাকে কন্যার মতো মানে একটা বাচ্চাকে যেমন মা বাবা হাঁটা শেখায়, কথা বলা শেখায়, পড়াশোনা শেখায়, ঠিক সেইভাবেই আমাকে শিখিয়েছে। ওই জন্য আমি অয়নকে এখন ড্যাডি বলে ডাকি আর ও আমাকে কন্যা বলে ডাকে। তো এই যে মানে এর পরে যে মানে ওর মানে এখন আমি ওকে গুরু হিসেবেই মানি, মানে গুরুদেব বলেই কথা বলি। এই কি এরপরে যদি ও কোনো নাটক করে আমি এখনই বলতে চাই, অয়ন পরের নাটকগুলো আমাকে নিও, ছোট পাঠ হলেও নিও, আর এইভাবেই আমাকে তৈরি করো। মানে আমার একটা দিক উন্মোচন হলো, যেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। চিরজীবন ওই সংসার করেছি, বাচ্চা মানুষ করেছি এইসব নিয়ে, এখন সত্যি মানে এই দিকটা আমার খুবই ভালো লাগছে। আর আজকে তো বুড়ো শালিকে ঘাড়ে রয়ে আমরা রেকর্ডিং করতে এলাম, এখন তো গিয়ে আমি বাড়িতে গল্পই করব যে কি দারুণ ব্যাপারটা। মানে সিনেমা ফিনেমা হয় যখন বলে রেকর্ডিং, যে তারা কতটা কষ্ট করে কতটা কি করে এই রেকর্ডিং হয়, সেই অভিজ্ঞতাটাও আজকে আমার মানে অয়নের জন্য হয়ে গেল। আপনারা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মানে আমাকে আমার পার্টটা ছাড়া আর সবাই খুবই ভালো করেছে, ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি উত্তম কুমার মণ্ডল। বলাকা সাহিত্য গোষ্ঠীতে যখন ঢুকেছিলাম, তারপরে বলাকা সাহিত্য গোষ্ঠীর যে বিস্তার, তার মধ্যে এসে পৌঁছে গেছিল নাটক। তো এই বিভাগে যখন কথা ওঠে, একটা গ্রুপ তৈরি হয়, তখন আমরা একজন সুদক্ষ পরিচালকের সান্নিধ্যতা পাই। তিনি আর কেউ নন, অয়নদা। তো অয়নদা আমাদের নাটকের অকথা কথা বলতে যা বোঝায়, সেগুলো একেবারে ধৈর্য ধরে হাতে কলমে শিখিয়ে দেন। সব থেকে বড় কথা হচ্ছে বাচিক শিল্প তো আমরা শ্রুতি নাটক করছি, অর্থাৎ কণ্ঠস্বরের ভ্যারিয়েশন, কথার প্রক্ষেপণ, উচ্চারণ, এগুলো সুন্দরভাবে, এবং কোন কথার কি মানে দাঁড়ায়, তার নাটকীয়তা কতখানি, এগুলো এই ছোট ছোট জিনিস মনে হলেও এর যে সুদক্ষভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন অয়নদা, তাতে আমরা কতটা সমৃদ্ধ হতে পেরেছি সেটা বড় কথা নয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনুশীলন চালিয়ে যাচ্ছি। তো আমাদের এটা দ্বিতীয় নাটক। প্রথমে চেনা ভয় অচেনা আপোষ, সে নাটকটা হয়েছিল, কোনো কারণে ওটা রেকর্ডিং হয়নি। তো শেষমেশ আমরা মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটা মানে সাহসের সঙ্গে এসে অভিনয় করার চেষ্টা করছি। অয়নদা বারবারই আমাদের প্রবোধ দিয়েছেন যে তোমরা পারবে। এখন এই কথাটা কেন বলছি, কারণ এখানে সব থেকে বড় অন্তরায় হচ্ছে পূর্ববঙ্গীয় ভাষার উচ্চারণ। এই ভাষাটা কতটা নিখুঁত বলা যায়, তাতেই নাটকের নাটকীয়তা এবং উৎকর্ষতা বেশি প্রাধান্য পাবে। সেই কারণেই আমরা এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম, এবং শেষমেশ আমরা স্টুডিওতে এসে রেকর্ডিং করতে পেরেছি। অয়নদা আমাদের সাহস দিয়েছেন যে আমরা হয়তো 3 ঘন্টা লাগতো, সেটা 2 ঘন্টায় নামাতে পেরেছি। এটা দেখা যাক, এরপরে এডিটিং হলে, তারপরে যখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আপনারাই বলবেন আমরা কতটুকু পেরেছি। আপনাদের আশীর্বাদ থাকলে আর আমাদের প্রচেষ্টা আর একটু বাড়িয়ে দিতে পারলে আমরা নিশ্চয়ই আগামী দিনে পৌঁছাবো। নমস্কার। নমস্কার, আমি উর্মি রায়। আমি বলাকা নাট্যগোষ্ঠীর একজন নাট্যকর্মী। প্রথমেই ধন্যবাদ জানাই রত্নাদিকে, এবং রক্তিমের মারফত আমার রত্নাদির সাথে আলাপ, এবং রত্নাদির দ্বারা আমি বলাকা নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত হতে পেরেছি। এবং সর্বশেষ যেটা রত্নাদিকে এই জন্যই ধন্যবাদ জানাই, যে অয়নের সাথে এরকম একটি ব্যক্তিত্বের সাথে আলাপ পরিচয় এবং টিচার হিসেবে পাওয়া, এটা নিশ্চয়ই সৌভাগ্যের। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আমরা যারা যতজন আছি আমরা সেটা সবসময় স্বীকার করি।
যে অয়নের মতো মানুষকে টিচার হিসেবে পাওয়া, আমার থেকে ছোট ওই জন্যই আমি নাম ধরে ডাকি, আপনি করে বলি, কিন্তু অসাধারণ একজন ব্যক্তিত্ব। লেখক হিসেবে ওনার লেখা তো আমরা পড়েছি, আপনারাও অনেকে লিখে মানে পড়েছেন নিশ্চয়ই, আমরা সবাই ওনার ফ্যান। কিন্তু শিক্ষক হিসেবে যে একজন ছোট মানুষকেও যে কতটা রেসপেক্ট করা যায়, একজন যে কতটা রেসপেক্টের যোগ্য, মানে নিজেকে করে তোলেন কি সুন্দরভাবে, এটা আমরা ওনাকে দেখে শিখেছি। আর এই নাটকের আগে আমরা একটি নাটকে ওনার লেখা একটি নাটক আমরা করেছি সবাই মিলে, চেনা ভয় অচেনা আপোষ। সেটা একটা অন্য ধরনের ক্যারেক্টার ছিল আমার, কর্পোরেট মহিলা। আর তার থেকে এখানে যেটা করছি, এখানে তো মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কালোজয়ী উপন্যাসের নাটক বুড়ো শালিকের ঘাড়েরও একদমই এই জার্নিটা পুরো ডিফারেন্ট, একদম অন্য ধরনের। এখানে তো আমাদের পূর্ববঙ্গীয় ভাষা যেটা তো একদমই অন্যরকম আমাদের ক্ষেত্রে। তবে আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি, আমি এটুকু বলতে পারি যে আমি যেহেতু ছোটবেলায় বাঁকুড়া মেদিনীপুরের দিকে মানুষ হয়েছি, একটু এই ধরনের ভাষাটা আমার ক্ষেত্রে বরঞ্চ মানে ভালো লাগে, আমি কাজ করতে পছন্দ করি। আর যেখানে যা ভুল ত্রুটি হয়েছেন উনি খুব মাথা ঠান্ডা রেখে শিখিয়েছেন, বলে দিয়েছেন, এত সুন্দরভাবে মানে শিখিয়েছেন, এবং এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা দিনের ক্লাস অনলাইনে অফলাইনে উনি করেছেন, যার জন্য সত্যি আমরা অয়নের কাছে কৃতজ্ঞ, এবং আমরা আরো অনেক কাজ করতে চাই, এবং ওনারও যাতে আরো আরো অনেক, উনি নিজের নাম লেখক হিসেবে, নাট্যকার হিসেবে আরো অনেক ছড়িয়ে পড়ে। উনি নিজে নাটক করেনও স্টেজে, সেটা দেখার এখনো সৌভাগ্য হয়নি আমাদের। তো সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীকালে করব অনেক কাজ ওনার সাথে। ওনার সুদীর্ঘ মানে দীর্ঘায়ু চাই, ওনার কাজের দীর্ঘ ভালো জীবন চাই, সবকিছু ভালো চাই, ওনার খুব ভালো হোক, এবং তার সাথে সাথে উনি আমাদেরকে সাথে নিয়ে চলুন। আমরা ওনার সাথে কাজ করতে পেরে নিজেদেরকে ভীষণ ভালো মানে ধন্য মনে করছি, এবং এটুকুই জাস্ট বলার। অনেক ধন্যবাদ। একজন অভিনেতা বা অভিনেত্রীর একটি চরিত্র হয়ে ওঠার ভিতরে একটি বিষাদময় আনন্দ আছে। একজন অভিনেতা বা অভিনেত্রী হলো সেই বিরল সৌভাগ্যবানদের একজন, যে একটি অজানা এবং কাল্পনিক চরিত্রের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করতে পারে এবং সেই অভিনীত চরিত্রের মন, মনন, শিক্ষা, আর্থসামাজিক ব্যবস্থা, তার অন্তর্দহন, অন্তর্দ্বন্দ্ব, এ সবটাই সেই অভিনেতা বা অভিনেত্রীকে তার নিজের অভিজ্ঞতা, পড়াশুনো, শিক্ষা, তার বেড়ে ওঠা, এই সমস্তটার মধ্যে দিয়ে তাকে অনুভব করতে হয়, অনুধাবন করতে হয়, এবং এই অনুধাবন বা অনুভব যত যথার্থ হয়, যত যথাযথ হয়, সেই অভিনীত চরিত্রটাও কিন্তু তত বেশি বাস্তবোচিত হয়ে ওঠে। এবং একজন অভিনেতাকে তার অভিনীত চরিত্রের সঙ্গে সুদীর্ঘ দিন ধরে সহবাস করতে হয়। একজন লেখক যখন একটি চরিত্র সৃষ্টি করেন, তখন সেই লেখকের সঙ্গে সেই চরিত্রের একটা রোমান্টিক সম্পর্ক থাকে। কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী, তিনি যখন একটি কাল্পনিক চরিত্রকে ফুটিয়ে তোলেন, তখন সেই চরিত্রের সঙ্গে তার যেন একটা সহবাস হয়, একটা রমণ হয়, এবং একবার চরিত্রে ঢোকা এবং তারপর আবার চরিত্র থেকে বেরিয়ে আসা, আবার চরিত্রে ঢোকা, আবার চরিত্র থেকে বেরিয়ে আসা, এইরকম ভাবে একবার চরিত্রে ঢোকা এবং আবার চরিত্র থেকে বেরিয়ে আসা, অর্থাৎ তার নিজের চরিত্র, একবার অভিনীত চরিত্র, একবার তার নিজের চরিত্র, এই দুই ভাবে থাকতে 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 একজন শিল্পী, যিনি অভিনয় করেন, অভিনয় শিল্পী, তার কোথাও একটা উত্তরণ ঘটে। তার যে স্বাভাবিক সত্তা ছিল, একজন অভিনেতা সত্তা যখন তার মধ্যে প্রবেশ করে, তার কোথাও একটা উত্তরণ ঘটে।
এবং একটা সময় দেখা যায় যে সেই অভিনয় শিল্পী তিনি যে চরিত্রে অভিনয় করছেন, সেই অভিনীত চরিত্রটি সেই অভিনেতা বা অভিনেত্রীকে কিন্তু গ্রাস করে, এবং এই রাহু গ্রাস থেকে যখন অভিনেতা বা অভিনেত্রী মুক্তি পান, যখন বেরিয়ে আসেন, তখন তিনি দেখতে পান যে তার ম্যাচিউরিটি টুয়ার্ডস দ্য আদার্স, সমাজের প্রতি তার যে ম্যাচিউরিটি, সেটা কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে। সে অনেক পরিণত মানুষে পরিণত হয়েছে, অনেক ম্যাচিওর মানুষে সে পরিণত হয়েছে। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে একজন অভিনেতা তার ব্যক্তিসত্তা এবং তার অভিনয় সত্তা, অর্থাৎ যে চরিত্রে সে অভিনয় করছে সেই চরিত্রটির যে সত্তা, এই দুই সত্তার মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হয়, কোথাও একটা টানাপোড়েন তৈরি হয়। এই দ্বন্দ্ব এবং টানাপোড়েন নিয়েই কিন্তু একজন অভিনেতা বা একজন অভিনেত্রীকে সারাটা জীবন বেঁচে থাকতে হয়। এবং আমার যেটা মনে হয় যে, ধরা যাক একটা মোমবাতি স্থির শিখায় জ্বলছে, একটা আলগা বাতাস দিল, শিখাটা সামান্য নড়ে উঠল। তা এক্ষেত্রেও দর্শক বা শ্রোতা, তাকে যদি আমরা একটা স্থির শিখা ভাবি, একটা অভিনয় হলো, সেই অভিনয়টা দেখে সেই দর্শকের মনটা সামান্য দোলা লাগলো, তার মনটায়। এইটা কিন্তু একজন অভিনেতার সার্থকতা, যে সে দর্শকের মনটায় দোলা লাগাতে পেরেছে। এবং একজন অভিনেতাকে একই সঙ্গে হতে হয় শৈবদের মতো উদাসীন এবং নির্বিকার, শাক্তদের মতো কঠোর এবং নিয়মানুবর্তী, পরিশ্রমী এবং নিয়মানুবর্তী, এবং বৈষ্ণবদের মতো বিনয়ী এবং অনুভূতি প্রবণ। এই তিনটের ত্রিবেণী সঙ্গম একজন অভিনেতার মধ্যে কিন্তু ধীরে 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 প্রতিষ্ঠিত হয়, প্রতিস্থাপিত হয়। এবং একজন অভিনেতার ভিতরে তার ব্যক্তিসত্তা এবং শিল্পী সত্তার মধ্যে ক্রমাগত একটা দ্বন্দ্ব, একটা টানাপোড়েন নিরন্তর নীরবে হতে থাকে, এবং তার ভিতরে নীরবে নিরন্তর একটা রক্তক্ষরণ হতে থাকে। এই রক্তক্ষরণটা নিয়েই তার বেঁচে থাকা, এটাই তার নিয়ম।